নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতারা। মালতী সন্দিহান কণ্ঠে বলল, রঞ্জিত কি সত্যি সত্যি তোমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? মা, আমার কথাটা শোন। তুই চুপ কর রঞ্জিত। শম্পা চোখ মুছে একঘর লোকের সামনে বলে, আমি কি মিথ্যে কথা বলছি না? ঘটনা তো আপনাকে পুরোপুরি খুলেই বলিনি, তার আগেই আপনার ছেলে ষাঁড়ের মতো এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, তাই হয়তো বুঝতে পারছে না। আবার বলি শুনুন, আমি ঘর অন্ধকার করে খাটের একপাশে শুয়েছিলাম। উনি আর ঘরে এসে লাইট জ্বালিয়ে নেয়, অন্ধকারে খাটের একপাশে শুয়ে পড়লো, তো আমি তো ঘুমিয়ে গেছি। হঠাৎ অনুভব করলাম ওনার এক হাত আমার পিঠে এসে লাগলো। উনি চোর চোর বলে চিল্লি উঠে ধাক্কা মেরে ফেলে দিল আমাকে। অমনি হুমড়ি খেয়ে ঘুমন্ত অবস্থায় খাট থেকে গড়িয়ে পড়লাম আর কপাল গিয়ে লাগলো খাটের সাথে। ব্যাস, আর কি, গেল কপাল কেটে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, সবাই যা ভেবেছিল তা নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট, ভুল করে হয়ে গেছে। মেয়েটা খুব নাটকবাজ। মালতী প্রথম দেখে তোমার কপালে কি হয়েছে শম্পাকে জিজ্ঞেস করে কাঁদতে কাঁদতে একঘর মানুষ মুহূর্তে জড়ো করে ফেললো শম্পা। কাঁদতে কাঁদতে বলে, আপনার ছেলে আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিয়েছে, দেখুন কত রক্ত ঝরছে। কাজটা তুমি মোটেও ভালো করলে না শম্পা। রঞ্জিত বন্ধ করে হাতের আঙুল উঁচিয়ে শাসিয়ে শম্পাকে কথাটা বলল। শম্পা মাথা থেকে ঘোমটা ফেলে দিয়ে শাড়ির আঁচল কোমরে গুজল। রঞ্জিতের খুব কাছে এসে দাঁড়িয়ে রঞ্জিতের হাতের লম্বা আঙ্গুল নিচ দিয়ে নামিয়ে দিয়ে বলল, সবে তো ট্রেলার ছিল, দ্বিতীয়বার ভুলেও যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেন তখন ভালো করে বুঝিয়ে দেবো এই শম্পা কি জিনিস। আদতে আমি খুব একটা শান্তশিষ্ট একটা মেয়ে, কিন্তু বিনা দোষে কেউ যদি আমাকে শাস্তি দিতে চায় তার ডাবল পরিমাণ শাস্তি আমি তাকে দিই। এখন একঘর মানুষের সামনে আপনার মুখোশ টেনে খুলতেও খুলিনি, তবে পরবর্তীতে থানা যাব। রঞ্জিত হতভম্ব হয়ে গেল, বলে এই মেয়ে বলে কি? শম্পাকে দেখে সঞ্জয় অপরাধ বোধ হাজার গুণ বেড়ে গেল। লোকে যতই বলুক শম্পার কপাল কেটেছে একটা অ্যাক্সিডেন্ট মাত্র, সঞ্জয়ের মন তো জানে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না। বিয়ের একদিন যেতে না যেতে এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। রঞ্জিত হয়তো সঞ্জয়ের মনটাই খারাপ হয়ে গেল। মাধবীলতাকে কোথাও দেখা যাচ্ছে না, না হলে আড়ালে ডেকে দুটো শক্ত কথা শুনিয়ে দেওয়া যেত। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, রঞ্জিতের সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে শম্পা ভুলেও সঞ্জয়ের সাথে কথা বলেনি। এখনো কথা বলছে না, সঞ্জয়ের ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। কি হয়েছে, কিছু খাচ্ছ না কেন? সঞ্জয়ের হুঁশ ফিরল যে খাবার নাড়াচাড়া করে মলিন কণ্ঠে বলল, খাচ্ছি তো। আলপনা এক পলক তাকালো সঞ্জয়ের বিষণ্ণ মুখের দিকে, নিচু কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? তুমি আমার একটা কথা রাখতে আলপনা। সঞ্জয়ের কণ্ঠে স্পষ্ট আপত্তি। বলো। শম্পা তো তোমাকে খুব ভালোবাসে, ও নিশ্চয়ই, তোমার কাছে অন্তত কিছু লুকোবে না। তুমি ওকে আড়ালে ডেকে একবার জিজ্ঞেস করো না ওর কপাল কিভাবে কেটে গেছে। তুমি এত টেনশন করছো কেন? টেনশন না, রীতিমতো ভয় হচ্ছে আমার। জানোই তো আমার বোনটা খুব চাপা স্বভাবের, ওর কষ্টের কথা সহজে কাউকে জানাবে না। তা এতই যখন টেনশনে আছে, জেনে শুনে এখানে বিয়ে দিলে কেন বোনকে? সঞ্জয় উত্তর দিল। শুধু বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেললো আলপনা। সঞ্জয়কে ভরসা দিয়ে বলল, আমি শম্পার সাথে আলাদা করে কথা বলবো। ওরা খাওয়ার পর্ব শেষ করে শম্পাকে যেখানে বসানো হয়েছে সেখানে চলে গেল। আলপনা কোনোভাবেই শম্পাকে একা পেল না। সারাক্ষণ শম্পার পাশে কেউ না কেউ আছে। সঞ্জয় মাধবীলতাকে অনেকবার ফোন দিল, মাধবীলতার ফোন বন্ধ। কাউকে যে ডেকে মাধবীলতার কথা জিজ্ঞাসা করবে সংকোচের জন্য তাও পারছে না। মালতী আন্টির সাথে বার কয়েক চোখাচোখি হয়েছে, ওনার মুখটা আজ বেশ হাসি হাসি। তবে সঞ্জয়ের সাথে কথা বলেন। আলপনার সাথে অনেকক্ষণ গল্প করেছেন। গল্প করা পুরোটা সময় আলপনার এক হাত ধরে রেখেছে মালতী আন্টি, যেন কতদিনের চেনা চেনা। সবকিছু এত তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাচ্ছে কেন? সঞ্জয়ের অসহ্য লাগছে। খুব বেশি রাত হয়নি, ঘুমোতে যাওয়ার আগে মাধবীলতা এক কাপ চা খেতে ইচ্ছে করছে খুব। অনিমেষ ঘরে নেই। অনিমেষের রুমের একটা চাবি মাধবীলতার কাছে আছে। আজ সারাদিন অনেক ঘোরাঘুরি করেছে দুজন। এত হাঁটাহাঁটি করার অভ্যাস নেই, পা দুটো ব্যথায় টনটন করছে। মাধবীলতা অনিমেষের ঘরের সামনে গিয়ে দেখলো অনিমেষের ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। এখন আবার কোথায় গেল মানুষটা কে জানে। মাধবীলতা ভেবেছিল নিজের ঘরে চলে যাবে, আবার কি মনে করে অনিমেষের ঘরে গেল।
খানিকক্ষণ অনিমেষদার জন্য অপেক্ষা করা যাক, আজ না হয় ওনার ঘরে বসে এক কাপ চা খাবে মাধবীলতা। মাধবীলতার কাছে যেহেতু চাবি আছে, দরজা খুলে দাঁড়ালো, গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে বসলো খাটের কার্নিশে। এক মনে অপেক্ষা করতে লাগলো অনিমেষের জন্য। হঠাৎ বালিশের দিকে চোখ যেতেই কিছু একটা দেখা গেল। মাধবীলতা কৌতূহল চাপতে পারল না, বালিশটা কাপা হাতে সরিয়ে দেখতো একটা নীল রঙা সুন্দর ডায়েরি। অনিমেষদার ডায়েরি লেখার অভ্যাস আছে নাকি মাধবীলতার জানা ছিল না। এভাবেই পরের ডায়েরি লুকিয়ে দেখা বা পড়া ঠিক না। মাধবীলতা ডায়েরিটা খাটে নামিয়ে রাখলো, ওড়না বুকের কাছ থেকে খানিকটা সরে গেছে। ওড়নাটা ঠিকঠাক করে ডায়েরিটা ঠিক জায়গায় রাখতে গিয়ে চমকে উঠল মাধবীলতা। ফ্যানের বাতাসে ডায়েরির প্রথম ২-৩টে পৃষ্ঠা একা একাই উল্টে গেছে। এত মোটা ডায়েরির প্রথম পৃষ্ঠা এভাবে তো উল্টে যাওয়ার কথা না, হয়তো বেখেয়ালে ডায়েরিটা ভালো করে রাখা হয়নি। একটা লেখায় চোখ আটকে গেল। এই লেখাটা মাধবীলতার চেনা, খুব চেনা। মাধবীলতা নিঃশ্বাস বন্ধ করে ডায়েরিটা হাতে নিল। ভুলে গেল পরের ডায়েরি না বলে দেখা ঠিক না। প্রথম পৃষ্ঠায় চোখ বোলালো। সেখানে বড় হাতে লেখা, আমার প্রিয় ফুল মাধবীলতা। তার নিচে বড় করে লাভ আঁকা। মাধবীলতা শুকনো ঢোক চিবিয়ে কাদা হাতে পরের পৃষ্ঠা উল্টালো। সেখানে আবার চিরচেনা হাতের লেখা। জীবনে প্রথমবার আজ একটা মেয়েকে দেখে আমার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে মেয়েটির দিকে অপলক তাকিয়ে রইলাম। খুব করে বুঝেছিলাম যে বুকের ভেতর কিছু একটা উলট পালট হয়ে যাচ্ছে। গানের সুরটাও ঠিক মতো তুলতে পারছিলাম। মেয়েটিও আমাকে দেখলো, কি মায়া মায়া চোখ দুটো, যেন কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা মায়াবতী। কত মেয়ে তো রোজ দেখি, ভেবেছিলাম এই দেখো আর ৫টা মেয়ের মতনই হবে। দেখেছি, ভালো লেগেছে, একদিন দেখা হলো, ২দিন কল্পনা করব, ৪দিনের দিন ভুলে যাব। ভুল করার হলো কোথায়? সারা রাত এক ফোঁটাও ঘুম হলো না। মেয়েটির মায়া মায়া মিষ্টি মুখখানি সারা রাত আমার চোখে চোখে ভাসলো। এক মুহূর্তের জন্য আমাকে ঘুমোতে দিল না। পরের দিন ক্যাম্পাসে গিয়ে খুব অল্প সময়ের ভেতর মেয়েটার ঠিকানা জোগাড় করে ফেললাম। মেয়েটির নাম মাধবীলতা, কি মিষ্টি নাম, তাই না? দ্বিতীয়বারের মতো মেয়েটার নামে প্রেমে পড়ে গেলাম। জানতে পারলাম এই নামে সুন্দর একটা ফুল আছে। আমি সেই ফুলের প্রেমেও পড়ে গেলাম। এই কারণে বোকা বোকা পাগলামি আমাকে মানায় না। তবুও একটা পাগলামি করেই ফেললাম, একটা মাধবীলতা ফুলের চারা গাছ কিনে নিয়ে চলে গেলাম বাড়িতে। গাছটা নিজের হাতে লাগিয়ে দিলাম আমার ঘরের ব্যালকনির পাশে। আমার বন্ধু সঞ্জয় খুব পাগলাটে ধরনের মানুষ। ওর ভেতরে ঘাটতারামিও আছে, রাগী প্রচুর, তবে মনটা খুব ভালো। একদিন আমাকে একটা প্রেমপত্র লিখে দিতে বলল। ওর ধারণা আমার ভেতরে কবি কবি একটা ভাব আছে, হাতের লেখা অসম্ভব সুন্দর, যে কেউ আমার হাতে লেখার প্রেমে পড়বে। অন্যদিকে ওর হাতে লেখা খুব বাজে, তো যা বলেছিলাম। আমি প্রথমে ওকে প্রেমপত্র লিখে দিতে রাজি হয়নি, পরে আমাকে অনেক কিছু বলে পটিয়ে ফেললো। বন্ধু মানুষ, এতবার রিকোয়েস্ট করার পর আর না বলতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, তোর পছন্দের মানুষের নাম কি? সে খুব আগ্রহ নিয়ে বলল, মাধবীলতা। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, বুকটা ভার ভার লাগছিল। তবে ওকে বুঝতে দিলাম না, নিজেকেই নিজে সান্ত্বনা দিলাম। কত মেয়ের নামই তো মাধবীলতা হয়, সেই মেয়েটাও হয়তো অন্য কেউ। তবে রাতের বেলা চিঠি লেখার সময় আমার মাথা থেকে বেরিয়ে গেল যে আমি অন্য কাউকে চিঠি লিখছি। পুরো চিঠিটা লিখলাম ঘোরের মাঝে। এক মুহূর্তের জন্য মনে হলো না যে আমি অন্য কাউকে চিঠি লিখছি, শুধু মনে হচ্ছিল আমার পছন্দের মানুষকেই চিঠি লিখছি। আমার লেখা চিঠি আমার জীবনের কাল হলো। পরে জানতে পারলাম মেয়েটা আর কেউ না, আমার পছন্দের মানুষ, এবং আরো আশ্চর্য হলাম যে মেয়েটা সঞ্জয়ের দেওয়া একটা চিঠি পড়েই রীতিমতো মুগ্ধ হয়ে গেছে। আমার মনটাই খারাপ হয়ে গেল। সঞ্জয়কে ভুল করেও আমার পছন্দের কথা বুঝতে দিলাম না। দিন যায়, আমি মনে মনে আপ্রাণ চেষ্টা করি মাধবীলতাকে ভুলে যেতে, কিন্তু দিন শেষে পারি না, ব্যর্থ হই। ওকে যত কাছ থেকে দেখি তত মুগ্ধ হই, নতুন করে ও প্রেমে পড়ি। একতরফা ভালোবাসায় যেমন কষ্ট আছে, তেমন আনন্দও আছে। কষ্টটা বুকে চেপে রেখে আনন্দটাকে উপভোগ করি আমি। আমার মা বলে আমি ছোটবেলা থেকেই খুব চাপা স্বভাবের। কষ্টে আমার বুক ফেটে গেল, মুখ ফুটে নিজের কষ্টের কথা কাউকে বলিনি। মা বোধহয় ভুল বলে না। কি সুন্দর অভিনয় করে যাচ্ছি। কারো আমার মুখ দেখে আমার মনের ভেতর কি চলছে বোঝার সাধ্যি নেই, কারণ না। মাধবীলতা ফুল গাছে ফুল এসেছে একসাথে, এত ফুল দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম।
সেই সাথে জানতে পারলাম যে এই ফুলের আরো সুন্দর একটা নাম আছে, মধুমালতী। নামটা আমার খুব পছন্দের। আমি আমার ভালোবাসার মানুষের মনের নাম দিলাম মধুমালতী, আর আমার স্বপ্নের মধুমালতী। খুব বাজে একটা অভ্যাস হয়ে গেল না। যে কটা দিন বাড়িতে থাকি রাতে ঘুম হয় না, সারাদিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি। হাতে থাকা গরম ধোয়া ওঠা চায়ের কাপ, আর চোখে থাকে একরাশ সুখ স্বপ্ন। আর পাশে থাকে আমার প্রিয় ফুল মাধবীলতা। চাঁদের আলো যখন মাধবীলতা ফুলের কাছে এসে পড়ে, আমার চোখ দুটো ভিজে ওঠে। আমি মনে মনে স্বপ্ন বুকি যে তোমার আমার ভালোবাসা না হলে আমাদের সুখের একটা সংসার হবে। আমার আবদার, তুমি রাতের বেলা স্নান করবে, তারপর তোমাকে জোর করে নিয়ে যাব অন্ধকার ব্যালকনিতে। আমার হাতে থাকবে ধোয়া ওঠা এক কাপ গরম চা, আর এক হাত দিয়ে তোমার ভেজা কোমর চেপে ধরবো। তোমার ভেজা চুলের জলে আমার শার্ট ভিজে যাবে, আমি তোমার উষ্ণতা নিতে আরো একটু ঘনিষ্ঠ হয়ে যাব। এক চায়ের কাপে দুজন ভাগাভাগি করে চা খাবো। তুমি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে রাখলে মনে মনে খুব খুশি থাকবে। আমাদের খুনসুটি দেখে খিলখিলিয়ে সে উঠবে মাধবীলতা ফুল গাছটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।